জিডিপির আলোচনা যেহেতু আছে, আমরা এই আলোচনাটা করে অভ্যস্ত আসলে। সেটি হলো আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হচ্ছে 6.5% এরকম, কিন্তু গত 3 বছর ধরে প্রবৃদ্ধি 4%-এর আশেপাশে ঘোরাফেরা করছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোও কিন্তু এ বিষয়ে একটা সতর্ক বার্তাও দিয়েছে। এই লক্ষ্যটা অর্জন করা কিভাবে সম্ভব হবে, একটু সহজ করে যদি বলেন। প্রবৃদ্ধি যে আপনার গ্রোথ পাথটা যে ছিল, যে প্রবণতা ছিল, যে লেখাটা ছিল, সেখান থেকে তো আমরা বিচ্যুত হয়েছি। এখন যেটা হচ্ছে যে যদি সরকার যদি প্রবৃদ্ধিকে গুরুত্ব দেয় সম্ভব, কিন্তু ঘটনা তো শুধু প্রবৃদ্ধিকে গুরুত্ব দেওয়া যাচ্ছে না। প্রথমে হলো এই সরকারের আপনার সরকার সেই কথা বলেও নি। নির্বাচন ইশতেহারে আপনি দেখবেন যে প্রান্তিক মানুষকে সহায়তা করার যে বিষয়টা আসছে, আমি আগেই বলেছি সহায়তা বলি ফ্যামিলি কার্ড সেগুলোতে করবে, কিন্তু যেটুকু টাকা হাতে আসে যখন বাজারে যাবে জিনিসপত্রের দাম কি, তাই না? এখন সেটা তো আপনার উৎপাদন থেকে আসবে, জিনিসপত্রের উৎপাদন থেকে আসবে। যদি আপনার উৎপাদন ভালো হয় অবশ্যই দেখছি আপনার দাম কম থাকবে, সেটা চাল ডাল তেল সব কিছুর ক্ষেত্রে একই অবস্থা। তো সেখানে আপনার প্রবৃদ্ধির যে টার্গেটটা, যদি আমি অন্যান্য যে কনটেক্সট আছে, আমি যদি কর্মসংস্থানের ব্যাপার দেখি, আমার বেসরকারি বিনিয়োগের প্রবৃদ্ধির দিক থেকে চিন্তা করি, আমি যদি মূল্যস্ফীতি যে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি সেদিকে দেখি, তাহলে মূল্যস্ফীতির সাথে সবসময় একটা সাংঘর্ষিক জায়গায় থাকে প্রবৃদ্ধি। এখন আমাদের মূল্যস্ফীতি কিন্তু এখনও আপনার দেখা যাচ্ছে যে এমন জায়গায় যে উনি একটা কথা বলেছেন যে সুদের হার যেটা সেটা কমানো যায় কিনা। এখন ব্যবসায়ীদের সুদের হার যদি কমায় দেয় তাতে সরকারের ক্ষতি কি? কিন্তু কথা হলো যে সরকারের তো পুরোটা মিলাই ম্যানেজ করতে হবে। ব্যাংকে ধরুন আপনার টাকা রাখে, এই আপনার 17 কোটি মানুষ আমরা সঞ্চয় রাখি। আমরা সঞ্চয় রাখি কেন? যে ব্যাংকে যদি আপনার সুদের হার ভালো থাকে, ব্যাংকের উপর যে কনফিডেন্স থাকে, আমরা বেশি রাখবো। এখন ব্যাংকে যদি কনফিডেন্স না থাকে আর ব্যাংকের যদি সুদের হার কমে যায়, তাহলে আমি ডিপোজিট ব্যাংকের জমাটাকে আবগারি শুল্কের সীমাও বোধহয় বেড়েছে। আমি যদি ব্যাংকে যদি আমি যদি ব্যাংকের উপর কনফিডেন্স কম থাকে, ব্যাংকে যদি আপনার দেখা যাচ্ছে আমার সুদের হার কম দেয়, তাহলে কি করবো? আমি ব্যাংকে টাকা কম রাখবো। আর ব্যাংকে যদি টাকা কম রাখে, তাহলে লোনেবল ফান্ড যেটা সেটা আমানত থেকে আসে। ফলে ডেফিনেটলি সেন্ট্রাল ব্যাংক বা গভর্নমেন্ট চাইবে যে যারা বিনিয়োগকারী আছে তাদেরকে কত কম রেটে সুদ, কত কম সুদে আপনার দেখা যাচ্ছে টাকা দেওয়া যায়। কিন্তু ওই যে অন্যদিকে যারা কিনা টাকাটা রাখবে তারাও তো দেখা যাচ্ছে একটা রিটার্ন চাইবে, তাই না? তো এখন এই একটা যদি আপনার ম্যানেজমেন্টটা ঠিক থাকে, চেইন অফ কমান্ডস বা আমাদের সুশাসনের অভাব না হয়, তাহলে কিন্তু আপনার এইভাবে কিছু আমরা ঢালাভাবে বলে ফেলি। সেটা হলো সুশাসন একটা জিনিস, সেটা আপনি 6 মাস 1 বছরের বিষয় না, সেটা আপনাকে অনেক বছরে একটা জায়গায় ধরেন প্রশাসন এসছে, সেটাকে আপনাকে স্টেপ বাই স্টেপ কি করতে হবে এতে বের হতে হবে। ফলে বাজেটটা তো 1 বছরের, আপনি শুরু করলেন জুলাই থেকে বাস্তবায়ন শুরু হয়ে যাবে। তখন এই অল্প সময়ের মধ্যে আপনি কাঠামোর মধ্যে যে আপনার প্রশাসনের যে অভাবটা, ট্রান্সপারেন্সির যে অভাবটা, সেটা আপনি কারেক্ট করতে পারবেন না। ফলে শুনেন, এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা বলতে চাচ্ছি যে পলিটিক্যাল গভর্নমেন্ট এবং নির্বাচনের পরে একটা গভর্নমেন্ট আসছে, এটা কিন্তু আমাদের প্রত্যাশা অনেক বেশি আছে। সুতরাং এখানে 1 বছরের জন্যই বাজেট হয়, 1 বছরে কিন্তু বোঝা যায় আগামী 5টি বছর কিভাবে যাবে, তাই তো? আমাদের কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে আমাদের যে প্রচুর জনসংখ্যা এবং এখানে যে সমস্ত ছেলে মেয়েরা বের হচ্ছে কর্মসংস্থান, তাদেরকে যদি প্রোভাইড না করা যায়, এখানে যদি ইন্ডাস্ট্রি আমরা না করতে পারি, পড়াশোনা বেশ না করতে পারি, তাহলে তো কোনোভাবে আমরা এগোতে পারবো না। আর এখানে আমরা মনে করি যে আপনাদের যারা টাকা আপনারা হয়তো জমা দিবেন, আপনারা চাচ্ছেন যে বেশি মুনাফা বা সুদের হারটা বাড়লে আপনারা বেশি পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার দেখা যাবে যে এরকম যদি হয় তাহলে তো ব্যবসায়ীরা আপনার ব্যাংকে থেকে লোনই নেবেন না, মানে এইভাবে নিয়ে তো তারা পারবে না। আমি কিন্তু আপনার কথা বলছি না, বলছি যে যারা ম্যানেজ করছে, যারা ম্যানেজ করছে তাদের প্রশাসনিক যে খরচটা বা এখানে অপচয়, যেটা অপচয় যদি রোধ করা হয়, তাহলে আমি মনে করি সম্ভব হবে। আমাদের বাংলাদেশ ব্যাংকের থেকে যদি এইভাবে হাজার হাজার কোটি টাকা আপনার লুট হয়ে যায় এবং বিভিন্ন তফসিলি ব্যাংক থেকে যদি আমানত শেষ হয়ে যায়, তাহলে তো সেই বোঝাটা তো আমাদের সাধারণ জনগণের উপর পড়ছে। আমরা জনগণ এটা কেন নিব? আমি যেটা বলছিলাম সেটা হলো, যিনি সেন্ট্রাল ব্যাংকে বসে আছেন, তিনি যখন ব্যাংকিং চ্যানেল দিয়ে মানি পাম্প করতে চান, উনি যত বেশি টাকা যত কম খরচে ব্যবসায়ীদেরকে বিনিয়োগকারীকে দিতে পারে ততই ভালো। কিন্তু তার বাস্তবতা হলো যে একটা ব্যালেন্স লাগবে, যে আমি যে টাকা ঢুকবে এবং সেখান থেকে যে আমি টাকা বের করব, আমার সঞ্চয় ঢুকবে আমানত হিসেবে, আর আমানতটা থেকে আমি ঋণ ক্রিয়েট করব, ওই মেশিনটার মধ্যে ব্যালেন্স করার যে বিষয়টা, সেটা আমি বলছি। আপনি যে কথাগুলো বলেছেন আমি এগ্রি করি যে যারা আপনার তরুণ জনশক্তি আছে সবাইকে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, মানুষকে আপনার কম খরচে সবকিছু খাওয়া রাখতে হবে। এখন কথা হলো যে আপনার যখন জ্বালানির দাম বেড়ে গেছে, জ্বালানির দাম বেড়ে গেলে আপনার সব কিছু আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে। তো খরচ বেড়ে গেলে একজন ব্যবসায়ী তো লস দিয়ে ব্যবসা করবে না, একজন উৎপাদনকারী তো আপনার তার তো সার্ভাইভ করতে হবে। ফলে আলটিমেটলি কী হবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। আমি বাস্তবতা কথা বলছি যে
গভর্নমেন্ট সব কিছু করা উচিত, কিন্তু গভর্নমেন্টের রিসোর্সের যে সীমাবদ্ধতা আছে, আপনার ট্যাক্সের যে সীমাবদ্ধতা আছে, যদি আপনার সাপোর্ট প্রোগ্রামগুলো চালাইতে হয়, সেন্ট্রাল ব্যাংকে আপনার যদি মনে করেন যে ব্যাংকিংয়ের দিক থেকে অনেক বেশি মানি কম রেটে দিতে চায়, তাহলে তার ইনফ্লেশনের ক্ষেত্রে কী প্রভাব আসবে, ঠিক আছে, তার আপনার দেখা যাচ্ছে কি ব্যাংকের উপর কী প্রভাব পড়বে। আপনি যে কথাটা বলছেন যে ব্যাংক থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুট হয়ে গেছে, ডেফিনেটলি এটা হওয়া উচিত না, ডেফিনেটলি সবগুলো পারলে ফিরানে আসা উচিত, এবং ওখানে গভর্নেন্সের যে গ্যাপগুলো আছে সেগুলো আমরা প্রতিনিয়ত কথা বলছি যে আমরা সেগুলো কিভাবে বলছি সম্ভব যে সেটা সেগুলো সেটা একটা বলছি, complete সেটা আপনি করেন, একটা বাজেটের মধ্যে তো আর আমরা যখন বাজেট নিয়ে কথা বলছি ওই টাকা তো আর ফিরে আসবে না। এখন যেটা আমরা করতে পারি, এখন যে কথাগুলো আসছে বাজেটের মধ্যেও, যে কিভাবে সুশাসন নিশ্চিত করা যায়, ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রে করা যায়, ব্যাংকের ক্ষেত্রে করা যায়, ঠিক আছে, সেগুলো আসছে।